আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আজ আমি যার কথা বলবো তিনি আছেন লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি। এই মুয়াম্মার গাদ্দাফি লিবিয়া নামক দেশটা, যে দেশে একসময় এত দরিদ্র ছিল, এখন পৃথিবীর সব থেকে দরিদ্রতম একটা দেশের ভিতরে একটা দেশের নাম বলি, সেটা হচ্ছে ইয়েমেন। এই ইয়েমেনের থেকেও দরিদ্র দেশ ছিল এই লিবিয়া। এই ইয়েমেনের অর্থাৎ লিবিয়ার লোকজন কি করত, দুইটা কাজ ছিল তাদের। একটা আছে কৃষিকাজ আর একটা হচ্ছে পশুপালন। এই কৃষিকাজ আর পশুপালন ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না। এই দেশটা শাসন করত, সুদীর্ঘকাল এই দেশটা শাসন করেছে ব্রিটিশরা এবং ফরাসিরা। এই ব্রিটিশ এবং ফরাসিদের হাত থেকে এই দেশটা যায়। তারা যখন এই লিবিয়া থেকে চলে যায়, তখন তারা রাজা ইদ্রিসের কাছে ক্ষমতা দিয়ে চলে যায়। অর্থাৎ এটা রাজতন্ত্র শাসিত একটা সরকার ছিল। রাজা ইদ্রিস 1951 সালে ব্রিটিশ এবং ফরাসিদের কাছ থেকে এই দেশটা নেয় এবং তারা চলে যাওয়ার সময় রাজা ইদ্রিসের কাছে ক্ষমতাটা দিয়ে যায়। রাজা ইদ্রিস 51 সাল থেকে 59 পর্যন্ত চালাইছেন এবং তিনি ওই দেশের মানুষকে কোনো কিছু উপহার দিতে পারেনি। অর্থাৎ স্থিতিশীলতা এবং গরিবদের চাকরি দিতে পারেনি, খাদ্য বস্ত্র বাসস্থান কোনো কিছুর ব্যবস্থা করতে পারেনি এবং তাদের যে গরিবী হালকে কোনোভাবে পরিবর্তন করতে পারেনি। এবং এই দেশটা ছিল অস্থিতিশীল, একটা সন্ত্রাসী কাজ কারবার চারিদিকে ছড়াই পড়েছিল। সেই অবস্থায়, দেশের এই অস্থিতিশীল অবস্থায় রাজা ইদ্রিসের কাছ থেকে ক্ষমতা নেয় মুয়াম্মার গাদ্দাফি। মুয়াম্মার গাদ্দাফি ছিল সেনাবাহিনীর একজন কর্নেল। তিনি রাজা ইদ্রিসের কাছ থেকে ক্ষমতা নেন এবং ক্ষমতা নিয়ে তিনি এই দেশের তেল সম্পদকে জাতীয়করণ করে দেন। জাতীয়করণ করে দেওয়ার পরে সেই দেশের মানুষের ভাগ্য আস্তে আস্তে ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে থাকে। সুধী দর্শক, এই লিবিয়ার যে মাথাপিছু আয়, এই মুয়াম্মার গাদ্দাফি যে 4 দশক দেশ শাসন করেছিলেন, সেই 4 দশকের ভিতরে লিবিয়ার মানুষের মাথাপিছু আয় ছিল ইউরোপের অনেক দেশের থেকেও বেশি। এবং প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ লেভেল পর্যন্ত, অর্থাৎ অনার্স এবং ডিগ্রি পর্যন্ত লেখাপড়া ছিল সম্পূর্ণ ফ্রি। যেটাকে বিশ্বের অনেক দেশ এটাকে সহ্য করতে পারেনি, যে একটা মুসলিম রাষ্ট্র এত উন্নতি করছে, সেই দেশে মানুষ ফ্রি স্বাস্থ্যসেবা পেত, ফ্রি বাসস্থান পেত। কোনো লোক যদি বিয়ে করত তাহলে তাকে আগে চাকরি দিত, তারপরে বাসস্থানের ব্যবস্থা করে দিত এবং তাকে বাড়ি গাড়ি দিত। পরে সে হানিমুনে বিদেশে গেলে সেই হানিমুনের টাকাটা এই মুয়াম্মার গাদ্দাফি দিয়ে দিত। আজকে এই লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি এমন একটা অবস্থায় দেশকে নিয়ে গেছিল, সেই দেশের যে পুরনো ধাঁচের যে কৃষি কাজ কারবারগুলো হতো, সেইটাকে তিনি ইউরোপ এবং রাশিয়া থেকে কৃষি যন্ত্রপাতি আমদানি করে কৃষকদের কাছে উপহার হিসেবে কৃষকদের দান করেছিলেন, যার কারণে কৃষকরা কৃষিতে অনেক উন্নতি করেছিল।
এবং সেই দেশের যে তেল সম্পদ আছে, তেল সম্পদের একটা অংশ এই মুয়াম্মার গাদ্দাফি জনগণকে ভাগ দিতেন, হিস্সা হিসেবে দিতেন, এবং সেই দেশের শিল্প শিক্ষা দ্রুত বেগে এগিয়ে যাচ্ছিল। আর সেইটাকে থামায় দেয় এই পশ্চিমারা ঈর্ষান্বিত হয়ে থামায় দেয়। কারণও আছে, এই পশ্চিমাদের ডিপ স্টেট, বিশেষ করে আমেরিকার ডিপ স্টেট এই দেশটাকে একটা অধপতনে নেওয়ার জন্য সেই দেশের মানুষকে তিনি উস্কায় দেন, এই আমেরিকা উস্কায় দেন। এর আগে একটা কথা বলি, তিনি শুধু দেশের কথা ভাবেননি, তিনি পুরা আফ্রিকার কথা ভাবিছেন, যে পুরা আফ্রিকাকে লিবিয়ার মতন করবে। পুরা আফ্রিকার যে কয়টা দেশ আছে প্রত্যেকটা দেশের একটা মুদ্রা থাকবে, যেমন ডলার সারা পৃথিবীতে চলে এই রকমের, এবং সারা ইউরোপে ইউরো নামে একটা মুদ্রা চলে। তদ্রূপ এই পুরা আফ্রিকায় যে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশে তাদের আলাদা একটা মুদ্রা থাকবে, এক মুদ্রায় সব দেশে লেনদেন হবে, তারা ডলারকে বাদ দিব। এই গাদ্দাফির মরণ কিন্তু এখানে ডেকে আনিছে। যখন ডলার বাদ দেওয়ার কথা বলিছে, যখন আলাদা মুদ্রার কথা বলিছে, তখনই সেই দেশে এই আমেরিকার ডিপ স্টেট বিভিন্ন অজুহাতে মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের জন্য সেই দেশের এক শ্রেণীর মানুষ লেলিয়ে দেয় এবং তাদের হাতে অস্ত্র, ট্রেনিং সবগুলোই তাদেরকে দিয়ে দেয়। তিনি বিদ্রোহের কারণে এই 4 দশকের শাসক তার নিজস্ব শহর সিরিয়াতে গিয়ে পালায় থাকে, এবং সেখান থেকে এই ন্যাটো বাহিনীর সহযোগিতায় বিদ্রোহীরা তাকে ধরার পর তাকে পিটায় মারিয়ে ফেলায়। আমরা দেখেছি বিভিন্ন টিভিতে রক্তাক্ত অবস্থায় তিনি বলছেন, আমাকে তোমরা মারছো কিন্তু একদিন আফসোস করবা। সত্যি লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির সেই কথাটা, আমাকে তোমরা মারছো, তোমরা আফসোস করবা। আজ লিবিয়ার মানুষ গাদ্দাফির জন্য আফসোস করে। লিবিয়ার মানুষ খাইতে ভাত পায় না, না খেয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।